আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, এই এই সময়ে আমি আসলে আমার স্মৃতি রক্ষার জন্য বাংলাদেশের যে অভ্যুত্থানটি সফল হলো এটা নিয়েই দুই একটি কথা বলবো। আমি আসলে তো 22 তারিখ দেশ থেকে দুবাই চলে আসি, ফ্লাইট করি। তো আসার সময়ের যে আগের ভিডিওটা আপনারা দেখছেন, ওখানে আমি বলেছিলাম যে আসলে তো রাস্তাঘাট সব জায়গায় কারফিউ ছিল, কিন্তু বিমানবন্দরও অনেক ধরনের বিমান শিডিউল সমস্যায় ছিল। তো এই অবস্থার মধ্যে আমি তারপরও সাহস করে বেরিয়ে আসি। আমি ভাবছিলাম আসলে ওই সময়ের আন্দোলনটা এক দফায় ছিল না, বা এরকম রাজনৈতিক কোনো আন্দোলনের রূপ নেয়নি। হত্যা 200-250 হত্যাকাণ্ড তো ঘটেছে, প্রথম আলোতে দেখেছি, এরকম আমি বলেছিলাম। আচ্ছা, এরপরে কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়। কিছু নেট আসে, পত্রিকাও কিছু ছাপা হলো, কিন্তু এই হত্যাকাণ্ডটা যখন আবু সাঈদের হত্যাকাণ্ডটা ব্যাপকভাবে সামাজিক মাধ্যমকে বেষ্টনী করে ফেললো, তখন মানুষের মনে অনেক ধরনের ভীতি সঞ্চার হলো। বলে এটা একটা জনগণের সরকার হয়ে কীভাবে এভাবে মানুষ হত্যা করতে পারে, এভাবে খুনের অর্ডার কীভাবে শেখ হাসিনা দিতে পারেন, এইটা নিয়ে মানুষের অনেক আতঙ্ক সৃষ্টি হলো। আমার মনে অনেক ধরনের আক্ষেপ সৃষ্টি হলো, হাই এইটা কিরম ধরনের মৃত্যু। আমি দুবাই এসে ভিডিওটা দেখি, তখন এই ভিডিও দেখার পরে এই মানুষের স্বাভাবিকভাবে প্রত্যেকটি মানুষের অন্তর খেপে গেছে, অন্তরের মধ্যে একটা দানা বেঁচেছে, আসলে এই লোকটারে আর ক্ষমতা রাখা ঠিক না। উনি খুনি, আসলে উনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য উনি পুলিশ বাহিনীকে খুন করার অর্ডার, গুলি করার অর্ডার দিয়ে রেখেছেন। এই জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে যে প্রত্যেক মানুষ মোহাম্মদ সাঈদের খুনকে সাধারণভাবে নেয়নি, খুবই গুরুত্ব দিল, এবং দেশের আপামর জনতা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট, শহর, মেন জায়গায়, সব জায়গাতেই বিরোধী দলীয় সব স্টুডেন্টগুলা, তারপর সাধারণ তরুণ যারা আছে, সবই মর্মাহত হলো, এবং সব লোক সাহস করে বেরিয়ে আসতে শুরু করলো। যেখানে ছাত্রদের জটলা হয় সেখানেই পুলিশ ফায়ার করে, ছাত্ররা দাওয়া করে, আবার পাল্টা দাওয়ায় ওরা ফিরে যায়, আবার ফিরে আসে। এইরকম দাওয়া চলতে থাকতে থাকতে ধীরে ধীরে ছাত্র হত্যা বাড়তে থাকলো, পুলিশের দাম্ভিকতা বাড়তে থাকলো, তারপরে প্রধানমন্ত্রীর দাম্ভিকতা বাড়তে থাকলো। উনি খুনের সরি বলবে না, উনি খুনের জন্য কাউকে বলবে না, উনি কান্না শুরু করে দিল। যখন টেলিভিশনে উনি বললেন যে বিটিভি সেন্টার ভাঙলো, উনি কাঁদলেন। এই যে স্টেশন, কি স্টেশন এটাকে বলে, এই মেট্রো রেল স্টেশন, ওইটা ওখানে উনি গিয়ে কাঁদলেন। মানুষ যে মারা গেলো, এই যে 200-300 তরুণ মারা গেল, এদের জন্য উনি এতটুকু দুঃখ প্রকাশ করলেন না। তার দাম্ভিকতার কারণে তিনি সবাইকে রাজাকার বলার ভঙ্গি দেখি বলতে চেয়েছিলেন, হয়তো তার ভিতরে অন্য কিছু ছিল, কিন্তু উনি রাগের মাথায় এরকম শব্দটা ইউজ করেছেন, মানুষ আর এটা নিতে পারেনি। ছেলেরা বিক্ষোভ করেছে, তো এই বিক্ষোভের মাথায় উনি গুলির নির্দেশ দিয়েছিলেন, মানুষ মারা গেছে। এই সিচুয়েশনের মধ্যে আন্দোলনটা ব্যাপক থেকে ব্যাপকতর হতে গেল, এবং এরই মধ্যে 22, 23, 24, 25, 26, 27, 28 এইরকম দিন, প্রতিদিন আন্দোলন বাড়তে থাকলো। বিভিন্ন শহরে ছড়িয়ে পড়লো। সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কৃষি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য ছোটো ছোটো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকেও ছাত্ররা মাঠে নামলো। চুয়াট্টা, তারপরে বন্দর, কুটপয়েন্ট, তারপর এদিকে মহাখালী, এই সাইডগুলোতে সবসময় আন্দোলন হতে থাকলো। বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টে, কুমিল্লাতে মানুষ মারা গেল, ফেনীতে মারা গেল, চট্টগ্রামে বহুত মানুষ মারা গেল, তারপর ঠাকুরগাঁয়ে মারা গেল, সিরাজগঞ্জে মারা গেল, রংপুরে মারা গেল, সাতক্ষীরা মারা গেল, খুলনায় মারা গেল, পাবনায় মারা গেল। পাবনার মুগ্ধ ছেলেটার কথা সবসময় মানুষের ঘুম নষ্ট করে দিয়েছিল। মানুষের মধ্যে এতটুকু আতঙ্ক ঢুকেছিল যে একটা ছেলে পানি মানুষকে সাহায্য করছিল, সাহায্য সহযোগিতা এবং শান্তপ্রিয়ভাবে মানুষকে পানি বন্টন করছিল। এত মিষ্টি একটা ছেলে, এই ছেলেটার মাথার মধ্যে গুলি লেগেছে, গুলি খেয়েও ছেলেটা পানি বন্টন করে গিয়েছিল। তো এই অবস্থাতে এর মৃত্যুটা মানুষকে বহুতই মর্মাক্রান্ত করেছে, এবং মানুষ হতবিম্ব হয়ে, মানুষের খুবই সাধারণ মানুষ, ঢাকা শহরের যারা বসবাস করে, শিক্ষিত সচেতন মানুষ, সবই মাঠে নামতে বাধ্য হলো, এবং মানুষ মাঠে নামলো, প্রতিবাদ করলো। অবশেষে
এই ওদেরকে ধরে নিয়ে সমন্বয়কদের ধরে হারুন নিয়ে বাতের হোটেলে উনি নির্যাতন করে ওদেরকে দিয়ে জোর করে একটা ভিডিও আন্দোলন প্রত্যাহারের একটা ভিডিও করলেন, যার প্রেক্ষিতে মানুষ কী করলো, মানুষের চাপে বা যে হুমকি ধুমকির মাধ্যমেই হোক ওদেরকে ছাড়তে বাধ্য হলো। ওরা বেরিয়ে এসে একদম আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেন, তো প্রত্যাহার পদত্যাগ ছাড়া আর কিছু নেই। এই সময়ে আসলে আমরা যা দেখেছি অনলাইনে ফেসবুকে ওই সময় আমি বহুত সোচ্চার ছিলাম, আমার আইডিতে গেলে দেখতে পারবেন। তো ওই সময় যা দেখেছি, এক দফা দাবি বিএনপি ছাত্র দলের পক্ষ থেকে, জামাতের শিবিরের পক্ষ থেকে, সব দলীয় ছাত্র দলগুলো যারা আছে, ছাত্র পক্ষ যারা আছে, সবাই এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হলো। সাথে সাথে ছাত্র বৈষম্যের দলটা তারা বেরিয়ে সবে মিলিয়ে ঐক্যমতেই তারা হাসিনার পদত্যাগের দাবি করলো এবং এটার উপরে তারা মজবুত রইল। 3 তারিখ আন্দোলন, জবরদস্ত আন্দোলন হইল, লাখে লাখ মানুষ বাহির হইল, কারফিউ তো ভাঙ্গা হইল। তারপরে ঢাকায় মানুষ মারা গেল, সিলেটে মানুষ মারা গেল, খুলনায় মারা গেল, বিভিন্ন জায়গায় মানুষ মারা গেল। পরের দিন আবার হইল, 4 তারিখ আবার হইল, 4 তারিখ 5 তারিখের অবরোধের ঘোষণা করা হইল। 5 তারিখ যখন 5 তারিখের ঘোষণা অবরোধের ঢাকা অবরোধের ডাক দেওয়ার প্রথম ডাক দেওয়া হয়েছিল 6 তারিখ, 6 আগস্ট। কিন্তু আবার এটাকে এডিট করে 6 তারিখ করা হলো, 5 তারিখ করা হলো। 5 তারিখ ঢাকা অবরোধ কর্মসূচি দেওয়া হলো ছাত্র বৈষম্য কোটা আন্দোলনের ছাত্র বৈষম্যের পক্ষ থেকে। তো সমন্বয়করা সবাই মিলে 6 তারিখের একটা ঘোষণা দিলেন যে সবাই ঢাকা চলে আসতে হবে। ওরা আসলে ঢাকার কেন্দ্রীয় সমন্বয়করা যারা ছিলেন তারা বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলার যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো ছিল ওখানে ওরা সমন্বয়ক তৈরি করেছিলেন। ছাত্রদের মধ্যে সমন্বয়ক বানিয়ে ওরা একটা সুন্দর পরিকল্পিতভাবে সুন্দর একটা সাংগঠনিক অবকাঠামো তৈরি করে তারা ঢাকা অবরোধের কাজটা কমপ্লিট করেছিলেন এবং তাদেরটাকে মানুষ কারফিউ ভেঙে মানুষ রাস্তা নেমে পড়ে। তাদের ডাকের সহিত মানে এই হেফাজতে ইসলামের মৌলানা মামুনুল হক, আমির মৌলানা মাহিবুল্লাহ সাহেব, তিনি একাত্মতা ঘোষণা করেন এবং সবাইকে ঢাকা আসতে অনুরোধ করেন এবং চরমোনাই পীর নিজে ঢাকা আসেন, সবাইকে আসার অনুরোধ করেন। তারপর জামাত ইসলামের পক্ষ থেকে তো আন্দোলনের তো ওরা তো আছেই, ওরা আর এভাবে বলে নাই যে সবাইকে আসতে হবে, ওরা তো নিষিদ্ধ ঘোষণা হয়েছিল, কিন্তু তারা তো আছেই, মূল কেন্দ্রে তো তারাই। তারপর এই সব দুই একটি দল ব্যতীত, সরকারের পক্ষে 14 দল ব্যতীত বাকি বাংলাদেশের সব দলই এই অভ্যুত্থানের পক্ষে ছিলেন এবং সব মানুষ অভ্যুত্থানের দিকে ঢাকার দিকে রওনা হয়েছিলেন। আমরা প্রবাসীরা যারা ছিলাম আমরা সবসময় 24 ঘন্টা আমরা মোবাইলের দিকে চেয়ে থাকতাম যে কখন কী ঘটলো প্রতি মুহূর্ত। আর মানুষ মারা যাচ্ছে, প্রতি মুহূর্তেই মানুষ মারা যাচ্ছে। যারা ঢাকা আসতেছে ওরা ঢাকা আসতেছে, যারা অন্যান্য স্থানে আছে ওখানেও পুলিশের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে গেছে। পুলিশ দেখলেই বুয়া বলে, আর পুলিশ আগে ফায়ার করে, মানুষ দেখলেই ফায়ার করে, আর পুলিশ দেখলেই মানে সামনে এগিয়ে যায় নিরস্ত্র অবস্থায় মানুষ মারে। কতজন মানুষ মারা গেছে এইটা সমন্বয়করা ইনশাল্লাহ আগামী 2-1 দিনের ভিতরে হয়তো ওরা বলবে, সরকার গঠন হলেই ওরা ওটা বলবে যে কয়জন মানুষ মারা গেছে এই আন্দোলনে, ওরা ওটা বলবে ইনশাল্লাহ। তো অনেক মানুষ মারা গেছে, এই পুলিশ মারে, আর মানুষ বাহির হইলে পুলিশ মারে, আর পুলিশ দেখলেই বুয়া বলে। এই সিচুয়েশনের মধ্যে মানুষ ঢাকা আসলো। আমি তো সারা রাত সজাগ ছিলাম, ভোরেও সজাগ ছিলাম, সারা দিন দেখলাম আলহামদুলিল্লাহ মানুষ ঢাকায় আসে, এত মানুষ ঢাকায় আসলো। তো মানুষ আর যাওয়ার পথ ছিল না, এই মেন রোডগুলোতে গাড়ি তো ছিলই না। ঢাকার মানুষেরও বাইর হয়েছে, ঢাকার বাইরে নরসিংদী থেকে মানুষ আসছে, নারায়ণগঞ্জ থেকে মানুষ আসছে, গাজীপুর থেকে মানুষ আসছে, তারপরে মুন্সিগঞ্জ থেকে মানুষ আসছে, এইদিকে এই পদ্মা ব্রিজের ওপার থেকে মানুষ আসছে, যারা গাড়ি পায় না পায়ে হেঁটে আসছে, ভেঙে অন্যান্য সিস্টেমে মানুষ ঢাকায় পিঁপড়ে পালের মতো ঢাকা আসছে। এত মানুষ ঢাকায় আসছে আমরা ভিডিওগুলোতে দেখছি, কল্পনার বাইরে। এটা এত সফল অভ্যুত্থান আর বিশ্বের কোথাও হয় নাই বলে আমার ধারণা, বা আমরা এই বয়সে আমরা দেখতে পারিনি। তো সম্মানিত ভিউয়ার্স, ঢাকায় আসার পরে
যা ঘটলো রাজনৈতিকভাবে, ওইটা তো কোনো সাংবাদিকই বলবে আসল ঘটনা, কিন্তু আমরা সংবাদ মাধ্যম থেকে বা সমসাময়িক 24 ঘন্টা অনলাইনে থাকার কারণে বিভিন্ন জাতীয় টিভি চ্যানেলের, ইউটিউব চ্যানেল থেকে আমি যা সংবাদ পেয়েছি তার থেকে আমরা বুঝতে পারলাম যে সেনাবাহিনীর তিন বাহিনী কর্মকর্তাদের সাথে শেখ হাসিনা বৈঠক হয়েছিল হয়তো। তো ওখানে এই বৈঠকে উনি ওদের কাছে নিরাপত্তা চেয়েছেন। ওরা বলছে আমরা জনগণকে ফায়ার করতে পারবো না, প্রধান সেনাপতি এটা বলেছেন। আর পুলিশ বাহিনী তো উনির সাথেই ছিল। তো উনি সেনাবাহিনী যখন বললো পুলিশ বাহিনীকে ফায়ার করতে পারবে না, তো উনি ভয়ে গেলেন, বলে এখন এত মানুষের সামনে আমি কি করব, এই মানুষগুলো তো লাস্টে সেনাবাহিনী বলছেন যে ঠিক আছে, দেখেন আপনি 1 ঘন্টার ভিতরে ইস্তফা দেন, ইস্তফা দিয়ে আপনি কি করবেন দেখেন, যদি চলে যেতে চান তো আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো। উনি অবশ্যই ইস্তফা দিলেন। ইস্তফা নিয়ে উনি বঙ্গভবনে গেলেন, রাষ্ট্রপতিকে ওখানে দিলেন। ওখান থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে তিনি 2:30টার দিকে ভারতের আগরতলায় গেলেন। ওখান থেকে একটি বিমানে উনি গাজিয়াবাদ দিল্লি বিমানবন্দরে গিয়ে নামলেন। এটা 5 আগস্ট 2:30টার সময়ের ঘটনা। আমরা সরাসরি দেখলাম এটা এরকম হচ্ছে, মানুষের উল্লাসও দেখলাম। তারপরে ধীরে ধীরে কিছু সময় পরে বঙ্গভবনের দরজা খুলে গেল, জনগণ ঢুকলো। মানুষ খুবই দুঃখে আনন্দে বঙ্গভবনের আসবাবপত্র যা ফালতু পড়েছিল ওগুলো অবশ্যই ঘরের ভিতর ভাঙে নাই, ঘরের ভিতরে কিছু গণভবনের ভিতরে কিছু হতে দেখি নাই, তবে বাইরে থেকে মানুষ যা ভাঙা চেয়ার টেয়ার এগুলো ভাঙছে। কেউ নিয়ে গেছে জিনিসপত্র, মাছ ধরছে মানুষের ফ্রিজ থেকে সেই নিচে, এগুলো শ্রীলঙ্কার মতো ঘটনা হয়েছে। বঙ্গভবন যেরকম দেখতেছেন আপনার ভিডিওতে, তো ঠিক এরকমটা হয়েছে। কিন্তু পরে আমরা আরেকটা ভিডিও এরকম আপনারা দেখবেন যে ছাত্ররা যে জিনিসগুলো নিয়েছে, ছাত্রদের অনুরোধে মানুষগুলো ফেরত দিয়েছে। কিন্তু এগুলো কোনো জিনিসই কোনো মূল্য নাই, কোনো মূল্যহীন জিনিস এগুলো ছিল, কোনো টাকার মাল ছিল না। এগুলো হয়তো কর্মচারীদের ব্যবহৃত জিনিসপত্র, ভাঙ্গা চেয়ার, ভাঙ্গা ফ্যান, এগুলোই ছিল। কোনো জিনিস ভেঙে ওরা নিয়ে যায় নাই। সংসদ ভবনে যে মানুষ ঢুকে, যা আমি একটা রিপোর্টে দেখলাম, সংসদ ভবনে জনগণ ঢুকার আগেই সংসদ ভবনের সব ভেঙে, সংসদ ভবনের দেওয়ালে বা ডয়ারে এই অনেক কিছু ক্ষতি হয়েছে, ভাঙচুর হয়েছে, কাছে ভাঙচুর হয়েছে। এগুলো জনগণের হাতে তো কোনো লাঠি বা লোহার কোনো ছড়ি ছিল না, যেগুলো জনগণে ভেঙে দিয়ে গেছে। আগেই ওরা কর্মচারীরা ভেঙে দিয়ে পলায়ন করে গেছে। প্রত্যেক সংসদ সদস্যের যে চেয়ারের কাছে একটা টেবিলে ড্রয়ার থাকে, এই ড্রয়ারগুলো তালা লক থাকে, এই সবগুলো লক খোলা ছিল। ওইগুলো কর্মচারীরা আসলে পলায়নের সময় ওরা ভাইগা দেবার সময় ওটা কইরা গেছে। হয়তো আমি একটা রিপোর্টে এরকম দেখেছি। কেউ দেখেছেন গিয়ে মানুষের আগে, জনগণের আগে কেউ ঢুকেছে, গিয়ে দেখছে এই অবস্থা, তো ওরা এটা। তারপরে সংসদ ভবনে অনেক টাকা, সমন্বয়কদের ছাত্রদের মধ্যে কেউ অনেক টাকা বস্তা পাইছেন, ওইটা সেনাবাহিনীর কাছে জমা দিয়েছে ওরা। এটা আমরা সরাসরি ভিডিও দেখছি। বঙ্গভবন, গণভবন আর এই সংসদ ভবনের মধ্যে মানুষ 5 তারিখ তো অনেক লাখ মানুষ ভিতরে ঢুকেছে। 6 তারিখও আজকেও আমি ভিডিওতে দেখেছি, আজকেও মানুষ গেছে ওখানে। আজকে যদিও ছাত্ররা কন্ট্রোল করেছে, তারপর মানুষ ঢুকেছে দেখেছে। কিন্তু আজ মানুষ জিনিসপত্র যা নিয়ে গেছিলো ভাঙাচোরা, ওগুলো ফেরত দিয়ে গেছে। কোনো মানুষ এখানে যারা নিয়েছে জিনিসপত্র, কেউই ব্যবহারের জন্য নেয়নি, অনেকে স্মৃতির জন্য নিয়ে গেছে, যে আমি স্বৈরাচারকে এখান থেকে উৎখাত করার যুদ্ধে সামিল হয়েছিলাম, দেখো গণভবন থেকে আমি এই জিনিস এনেছি। কেউ এরকম বলছে তার ভিডিওতে, কিন্তু আসলে এটা কেউই কোনো টাকার মাল ছিল না। এখানে যদি এই 2 টাকা 1 টাকার জন্য কি দান দিবে নাকি? মানুষের খুবই আক্রোশে এই কাজটা মানুষে করেছে, যা শ্রীলঙ্কা এরকম ছিল, হাস্যরসের জন্য মানুষ এরকম করেছে। আর মানুষের খুব থাকলে যদি মানুষের শেখ হাসিনাকে পাইতো, আমার মনে হয় এই দইরা ফইরা কীরকম যে মারতো, মানুষের মনে আনন্দে ওর চিরা ফিরা খাইয়া ফেলাইতো, এইরকম সিচুয়েশন তৈরি হয়েছিল। হবেই তো, হাজার লাখ মানুষ, কার কীরকম মন মর্জি, এটা কি কন্ট্রোল করা যায়? গণঅভ্যুত্থান তো এটাকেই বলে, কারো হাত থাকে না, কোনো নেতা নাই, কোনো নেতৃত্ব ছাড়াই এরকম একটা কর্মকাণ্ড হয়েছে। নিজের চোখে আমরা সরাসরি ভিডিওতে দেখলাম। এটা হয়তো আর এই ইতিহাসটা ভোলার মতো না, যে ইতিহাস 50 বছর ধরে পরিবর্তন করে দেবো, এটা না। শেখ হাসিনার এই পতনের একমাত্র কারণ হইল তিনি 3টা গণহত্যা করেছেন। একটা হইল বিডিআর গণহত্যা, দ্বিতীয়টা হলো শাপলা চত্বর গণহত্যা,
আর তৃতীয়টা হইল এই 24-এর ছাত্র গণহত্যা। এটা সবগুলোই গণহত্যার সমান। তিনি সবগুলোটাই নিজে কন্ট্রোল করতে পারতেন। তিনি তার এই সন্ত্রাস বাহিনী, পুলিশের মধ্যে সন্ত্রাস রেখেছেন, আর্মিদের মধ্যে সন্ত্রাস রেখেছেন, বিশেষ বাহিনীর মধ্যে সন্ত্রাস রেখেছেন। এদের মধ্যে ওদেরকে অর্ডার দিয়ে এখতিয়ার দিয়েছেন উনি। আর এই শাপলা চত্বরে তো লাইট বন্ধ করে মানুষকে মেরেছে, টেলিভিশন বন্ধ করে, লাইভ চ্যানেল বন্ধ করে মানুষকে মেরেছে। আর এই ছাত্রদের মেরেছে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে। আর এই মিডিয়া গণহত্যা মেরেছে ওই সেনাবাহিনীগুলোকে মারা হয়েছে যারা বাংলা ভাইকে দমন করতে পেরেছিল। বাংলা ভাইয়ের হত্যাকাণ্ডটা, বাংলা ভাইয়ের উত্থানটা হয়েছিল বিএনপির সময়। কিন্তু এই জন্য বিএনপি কী করেছে যে আমার সরকারকে তুই ভেঙে দিয়ে যা, আমার সরকারের সময় তুই দেশে জঙ্গিবাদী কর, তাহলে কী হবে তার। আসলে ওই জঙ্গিবাদীর কর্মকাণ্ডটা আসলে বাংলা ভাই আওয়ামী লীগের শক্তিতেই করেছে, আওয়ামী লীগের সহযোগিতা এটা করতে পেরেছে আমার ধারণা এটা। কেননা বাংলা ভাই না শেখ আব্দুর রহমান উনি ছিলেন এই আওয়ামী লীগের একজন আজম নামে, কি আজম, ওর বোনের জামাই ছিল। তো ওই লোকটা অবশ্যই তো কোন সরকার চাইবে না তার সময়ের দেশে কোনো গণ্ডগোল হোক। আওয়ামী লীগ ছিল বিরোধী দল, আওয়ামী লীগ এটা করাই নিছে। তো এইগুলার যে সেনাবাহিনীর মাধ্যমে ধরা হয়েছিল, তো ওরা জেনারেল গুলজার আরও কে যারা জঙ্গিদেরকে ধরছিল ওই সময়, তো ওই রকম কয়েকজন অফিসারকে ওই বিডিআর হত্যা জঙ্গের মধ্যে হত্যা করা হয়। তারপরে সেনাবাহিনীর মেরুদণ্ডটা বিলকুল দুর্বল হয়ে যায়। সেনাবাহিনী থেকে আর কোনো শক্তিশালী কর্মকাণ্ডের মধ্যে, বাংলাদেশের কোনো দেশপ্রেমী কর্মকাণ্ডের মধ্যে আর সংযুক্ততা পাওয়া যায়নি। তো এইরকম একটা হত্যাকাণ্ড। দ্বিতীয় হত্যাকাণ্ড হলো শাপলা চত্বরের হত্যাকাণ্ড। আলেম ওলামা এখানে জমায়েত হয়েছেন, সারা দিন গেছে, কোনো ক্ষতি করা, কোনো রাষ্ট্রের কোনো কিছু ক্ষতি করে নাই। ঢাকার মধ্যে লাখ লাখ মানুষ জমা হয়েছেন। রাত্রে মানুষ থাকবে, সকালে ওইটা চলে যাবে। ওখানে বিএনপিও বঙ্গভবন গেলার কোনো আন্দোলন ঘোষণা করেনি। আর ওইটা তো ছিল শাপলা চত্বরে, গণভবন বা বঙ্গভবনের কাছেও তো না। কিন্তু তারা এখানে কী করলো, মানুষকে লাইট বন্ধ করে দিয়ে দুরুদের মধ্যে মানুষকে, ঘুমের মধ্যে মানুষকে ফায়ার করলো। মানে কয়েক হাজার মানুষ মারা গেছে, তার কোনো ইতিহাসই না। এখানে এতিম, অপরিচিত গ্রামের মানুষ, মাদ্রাসা ছাত্রছাত্রীরা ছিল, ওরা অনেকেই মারা গেছে। এই গণহত্যারা আজ পর্যন্ত উনি তো নামই নিলেন না, ইনি দায়ও নিলেন না। তারপরে গেল এই যে ছাত্র হত্যা, বিনা কারণে ছাত্ররা একটা জিনিস চাইলো, রায়ও পাইল। তিনি ইচ্ছা করলে এই কোটা আন্দোলনের যে রায়টা ছাত্ররা নির্বাহী শক্তির মাধ্যমে আগে আনার জন্য বা নির্বাহী আইনের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে এই রায়টাকে আগের রায় ফিরিয়ে নেওয়ার জন্য, যে কোটা বাতিল এই জিনিসটা করার জন্য সরকারের যদি ইচ্ছা থাকতো, মানুষ হত্যা না করে ছাত্রদের এই ছাওয়াটা পূরণ করতে পারতো। কিন্তু যখন চাপের মুখে পড়ছে মানুষ হত্যা করার ফলে, তখন এটাকে সামনে এগিয়ে নিয়ে আসার পরে রায়টা ছাত্রদের পক্ষে হইল। কিন্তু রায়ের দিন অনেক মানুষ মারা গেল, হত্যা করা বন্ধ করলো না। তো ছেলেরা বললো না, এখন এই রায় দিয়ে আমরা কী করবো, মানুষ সব মাইরে ফেলাইছে, তো রায় দিয়ে কী করবো। তো এই হত্যাকাণ্ডটার দায় তো শেখ হাসিনার। এই হত্যাকাণ্ডের কারণে শেখ হাসিনার পদত্যাগটা খুবই জরুরি ছিল। দ্বিতীয়, শেখ হাসিনার এই বিগত 15-16 সালের এই যে কর্মকাণ্ড, মানে দাম্ভিকতা খুবই খারাপ ছিল। দাম্ভিকতা মানুষ পছন্দ করে না। আপনি বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আপনার বাপে স্বাধীন করেছে, এই কথাটা বললে মানুষ মানবে না। আপনার বাপ কোথায় ছিল? শেখ হাসিনার বাপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তো জেলে ছিলেন। তিনি একটি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সামিল ছিলেন না। রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সামিল হইলে কি তিনি একা? তিনি তো একা নন। আওয়ামী লীগে তো আরও মানুষ ছিল তো তার পক্ষে, দেশে তো আরও জনগণ ছিল। মৌলানা ভাসানী তো স্বাধীনতার পক্ষে ছিলেন। আরও তো মানুষ, তো মুক্তিযুদ্ধ তো আরও কত লাখ মানুষও করেছে। 7 কোটি মানুষ ওই সময় দেশে ছিল। রাজাকার কয়জন ছিল? 7 কোটি মানুষই তো মুক্তিযোদ্ধাদেরকে হেল্প করেছে। তো স্বাধীনতার যুদ্ধে তো সব মানুষ সামিল হয়েছে। নেতৃত্ব আপনার আব্বু দেয় নাই। শেখ মুজিব নেতৃত্ব কী দিয়েছে? বা শেখ মুজিব রাজনীতি করেছেন স্বাধীনতার পক্ষের রাজনীতি। শুরু থেকেই তিনি বাঙালিত্বের রাজনীতি করেছেন। তো এই বাঙালিত্বের রাজনীতি থেকেই পুঁজিভূত হয়েছে স্বাধীনতা। যেমন 52 আন্দোলন থেকে 71 যুদ্ধ স্বাধীনতা, তদ্রূপ শেখ মুজিবের রাজনীতিই হয়েছে স্বাধীনতা রাজনীতি। এটা আমরা স্বীকার করি, এটা আমি মানি। তিনি বঙ্গবন্ধু আসলেই ঠিক আছে, তিনি বাংলাদেশকে খুব ভালোবাসতেন। কিন্তু বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন এটা বলা যাবে না। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, যারা যুদ্ধ করেছে মাঠে। দেশ স্বাধীন করেছে জিয়াউর রহমান, দেশ স্বাধীন করেছে সেক্টর কমান্ডারেরা,
দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, দেশ স্বাধীন করেছে আপনি বলতে পারেন পথভ্রষ্ট হোক আর পথশ্রেষ্ঠ হোক, এই যে বাঘা সিদ্দিকীরা, আরও যারা আছে নাস্তিক, যারা বামপন্থী আছে তারাও, যারা ডানপন্থী আছে তারাও, যারা দেশের লোক যুদ্ধ করেছে তারা হইল দেশ স্বাধীন করেছে তারা। আপনার বাপ তো নেতৃত্ব দিয়েছেন, এই জন্য কি আপনি দেশের মালিক হয়ে গেলেন? আপনি বারবার বলবেন কেন? আর তা হত্যা কি শুধু আপনার বাপ হয়েছেন? আপনার বাপকে হত্যা করা হয়েছে, হত্যা রাজনৈতিক হত্যা কে না হলো? জিয়াউর রহমানই তো হত্যা হলেন, অনেকেই তো হত্যা হলেন। তো আপনার বাপ হত্যা হয়েছে, আপনার বাপের হত্যার আগে আপনার বাপ হত্যা হওয়ার পিছনে বাকশাল কায়েম তো ছিল একটা যৌন অপরাধ। এই একটা স্বাধীন দেশে আপনি বাকশাল কায়েম করবেন, তো আপনার বাপ এটা করবে, আর এইটা আপনি বলুন আপনার বাপ কেন হত্যা হলো? একটা অপরাধ না? একটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, সবই মিলে দেশে স্বাধীন করছে, এখানে আপনার বাপ এক নায়কতন্ত্র কায়েম করবে, তাই মানুষ তো কেঁপবেই। আচ্ছা, আপনার বাকশাল গঠন করার পরে যে দুর্যোগের শিকার হয়ে হত্যাকাণ্ডটার শিকার হয়েছেন, তিনি এই হত্যাকাণ্ডটা বাংলার জনগণ একটা বিপ্লবের রূপ দিয়ে এটাকে মাইনাস করে ফেলেছিল। এটার কোনো বিচার মানুষের চাইছিল না, কেন এটা একটা আন্দোলনের শিকার। এখন আপনার গণহত্যা, আপনি কি 50 বছর আপনার আপনার পদত্যাগ কি রাজনৈতিক কোনো বিষয়? আপনার পদত্যাগ এটা বিপ্লবের বিষয়, এটা অভ্যুত্থানের বিষয়। আপনি 50 বছর পরে ফিরে এসে আপনার এই অভ্যুত্থানের বিচার করবেন? এটা অমানবিক, এটা হতে পারে না, এটা গণজাগরণের বিষয়। আপনার বাপ হত্যাও একটা গণজাগরণ ছিল, সিপাহী বিপ্লবের এটা একটা বহিঃপ্রকাশ ছিল। তো এইরকম কর্মকাণ্ড করার পরে যখন হত্যা হয়েছেন, তো আপনি শুধু এই মাগুর মাছের আঁসু দিয়ে, আপনি চোখের অস্ত্র দিয়ে তো আপনি বারবার জাতিকে বলবেন আমার বাপের দেশ স্বাধীন করে দিয়েছে, আমি আমার বাপের স্বপ্ন, এগুলো বললে দাম্ভিকতা হয়, দেশের মানুষকে প্রজা বা ছোটো লোক বানানো হয়। বাঙালি ছোটো না, এটা এখন দেখিয়ে দিয়েছে মানুষ। সবারই ক্ষমতা আছে দেশ স্বাধীন করার। আপনার বাবা দেশ স্বাধীন করেছে 71-এ, ঠিক আছে, এখন তো ছোটো বাচ্চারা দেশ স্বাধীন করে ফেলাইছে। আপনার মতো বিশাল শক্তি, যে ওই সময় তো পাকিস্তানের এত শক্তি ছিল না, পাকিস্তানের ওই সময় এত শক্তি ছিল না, আপনার যত শক্তি ছিল। আপনি এই মিশরের ফেরাউনের চেয়ে বড় শক্তিশালী ছিলেন। ফেরাউনের কয়জন সৈন্য ছিল? ফেরাউনের কাছে তো এই বিমান ছিল না, অনেক কিছু ছিল না, ফেরাউনের কাছে কিছু ছিল না, আপনার তো অনেক কিছু শক্তি ছিল, কিন্তু আপনি পথভ্রষ্ট হয়েছেন, আপনি ধ্বংস হয়েছেন। তো এটা হলো আপনার পদত্যাগের রাইট কারণ। আপনি পদত্যাগ দিয়েছেন, আপনারা আসলে তো পদত্যাগ দিয়ে আরেকটা দোষ আমি বলতে চাই, আমার আসলে ভিডিওটা লম্বা হয়েছে, আমি ভিডিওটা লম্বা করতে চাই না। আপনি পদত্যাগ করে পালিয়ে গিয়ে আপনি একটা ছোটো লোকের প্রমাণ করেছেন। আপনি যদি বঙ্গবন্ধু কন্যা সাহসী জাতির জনকের সঠিক জাতির জনকের সঠিক রক্তবিন্দু হতেন, তাহলে আপনার মধ্যে একটা জিনিস লক্ষ্য হতো যে আপনি পদত্যাগ দিয়ে দেশে থাকতেন, বিচারের সম্মুখীন হতেন, আওয়ামী লীগের মানুষকে বিপদে ফেলতেন না, আপনাকে জেলে নিয়ে যাওয়া হতো, জেলে তো আপনাকে হত্যা করা হতো না, বিচার হতো আপনার। এই বিচারের মুখোমুখি আপনার আদালত চলতো, যেরকম দেশনেত্রী বেগম খালেদা জিয়া বছর আপনার নির্যাতনের শিকার হয়ে তিনি থেকেছেন দেশে। আপনি তো তারা চিকিৎসার জন্য বিদেশ যেতে দেননি, কিন্তু ইনি যে সময় দেশ ছাড়তে পারতেন ওই সময় দেশ ছাড়েননি তিনি দেশে থেকেছেন। কেন থেকেছেন? আমি পালিয়ে যাব কেন? পালিয়ে গেলে তো দল ছোটো হয়ে গেল। আপনি দলকে বিপদে পেলে নিজে বাঁচার জন্য পালিয়ে গেলেন। যদি পালিয়ে না যেতেন তাহলে আপনাকে আশা করা যেত, আপনি যতটা হত্যাকাণ্ড করেছেন সাংবিধানিকভাবে করেছেন, আপনার বিচারটা সংবিধানভাবে হতো, কীরকম হতো দেখতেন আপনি। আপনার যখন সৎ সাহস থাকতো। আপনি আসলে ছোটো কাজ করেছেন, যার কারণে আপনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। প্রিয় ভিউয়ার্স, ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি বাকি কথাগুলো বলবো।